প্রিভিয়াস ক্লাসে আমরা একটা প্রজেক্ট দেখছিলাম। ক্লায়েন্ট যদি আমাদের কখনো স্যাম্পল সাইট দিয়ে বলে এটার মতো আমার লাগবে, ওইটা থেকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি এরকম একটা প্রজেক্ট দেখছিলাম। আচ্ছা, আশা করি ওটা থেকে আইডিয়া চলে আসছে যে একটা ক্লায়েন্টের প্রজেক্ট কিভাবে করতে হয়, একটা ক্লায়েন্ট যখন প্রজেক্ট দিবে আমাদের কিভাবে ডিজাইন করতে হয়, ডিজাইন করে জাস্ট পাবলিশ করতে হয়, এতটুকুই তো শুরুতে আসলে অন্য কোনো সেট আপ করা দরকার, একটা রেডি একটা প্ল্যাটফর্ম। এখন এটার পর পর আমরা যখন একটা প্রজেক্ট ডিজাইন কমপ্লিট করে ফেলবো, এর মানে আমাদের কাজটা কিন্তু শেষ না, এরপরেও কিছু কাজ বাকি থাকে। যেমন ওয়েবসাইটটা কয় পেজের, সেই ক্ষেত্রে আমাদের হয়তো ওইভাবে ওয়েবসাইটের কিছু কাজ করতে হবে। আবার সেক্ষেত্রে আরো একটা বিষয় থাকে, যেমন হচ্ছে আহ, এই ওয়েবসাইটটা আমি তো ডেস্কটপে ডিজাইন করবো, তাই না? এখন এই ওয়েবসাইটটা কি হইতে পারে, মোবাইল ডিভাইস থেকে কোনো ভিজিটর আসতে পারে, ট্যাবলেট ডিভাইস থেকে কোনো ভিজিটর আসতে পারে। ওই ভিজিটর গুলা কি একইভাবে একটা সুন্দর প্রফেশনাল ভিউ পাচ্ছে কিনা এটাও কিন্তু আমাকে এনশিওর করতে হবে। এটা কি বলে ওয়েবসাইট রেসপন্সিবিলিটি। আচ্ছা, যেমন একটা ওয়েবসাইট যদি আমি ভিজিট করি, এটা তো আমার ডেস্কটপ, এটা থেকে যেরকম দেখা যাবে, একটা মোবাইল থেকে ভিজিট করলেও যদি একই রকম দেখা যায়, তাহলে কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সটা সেম থাকবে না, তাই না? ওটা তো ছোট স্ক্রিন, এটা তো আমরা বুঝি সবই। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা আমরা দেখবো আজকে। সো আমরা এটাকে ডিজাইনার ওপেন করে নেই। আচ্ছা, চিন্তা করেন আমরা যদি একটা ওয়েবসাইটে একটা সর্বপ্রথম যে সেকশনটা হেডার, এটা ডিজাইন করি। তো একটা যে কোনো ধরনের হেডার ডিজাইন করতে কিন্তু আমাদের কতটুকু সময় লাগে, হইতে পারে সেটা হচ্ছে আহ 10 মিনিট, 20 মিনিট, বা কিছু কিছু ক্ষেত্রে কমপ্লেক্স ডিজাইনের ক্ষেত্রে আমাদের হয়তো 30 মিনিট পর্যন্ত সময় লাগে, তাই না? এখন সেই ক্ষেত্রে আমাদের যদি 30 মিনিট করে সময় লাগে, and আমাদের ক্লায়েন্ট আমাদের খুব সিম্পল একটা 10 পেজের ওয়েবসাইট, যেটা খুব কমন। এখন 10 পেজের একটা ওয়েবসাইট যদি আমাদেরকে ক্লায়েন্ট ডিজাইন করতে দেয়, আমি 10টা পেজে আমাদের তাহলে ওই হেডারটা লাগবে, তাই না? এমন তো আর হবে না যে 2টা পেজে হেডার আছে আর বাকি পেজগুলোতে নাই। কমন কেস কি? কমন কেস হচ্ছে আমাদের সবগুলো পেজে হেডার থাকবে। বাই। এখন এই হেডারটা যদি আমি দেখা যায় 10টা পেজে ডিজাইন করে দেই, প্রত্যেকটা পেজে আধা ঘন্টা করে সময় লাগে, তাহলে আমার এখানে কত সময় লাগতেছে? আমার এখানে প্রায় 5 ঘন্টা সময় লাগে। ওকে, সাইড লোড হয়েছে, যেটা বলতেছিলাম, 5টা পেজে বা 10টা পেজে আমাদের এটা ডিজাইন করতে কিন্তু হিউজ একটা টাইমের ব্যাপার। এখন আমাদের যদি হেডার ডিজাইন করতে এত সময় লেগে যায়, তাহলে বাকি কাজ করবো কখন, তাই না? এই ক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান কি হইতে পারে? একটা হেডার বা একটা সেকশন আমি ডিজাইন করলাম হেডার হিসেবে, এইখান থেকে পেজেস অপশনে ক্লিক করলাম। এই যে এখানে দেখেন ক্রিয়েট নিউ পেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। এখানে দুটো অপশন আছে, টেমপ্লেট দিয়ে করা, নর্মালি করা। So আমরা নর্মালি করবো অবশ্যই। ক্লিক করলাম, এখন আমাকে নাম দিতে বলবে। আচ্ছা, আমি যে কোনো নাম দিতে পারি, আমি জাস্ট সিম্পলি অ্যাবাউট আস নাম দিলাম, ক্রিয়েট করলাম। তাহলে কি হবে? আমাদের নতুন একটা পেজ তৈরি। এই হচ্ছে আমাদের নতুন পেজ, একদম ফ্রেশ। যদি ক্লিক করি আমাদের আরো বাকি পেজ দেখতে পাবো, এই দুইটা বেসিক পেজ, পাসওয়ার্ড এন্ড ফোর। বাট এইখানে হোম এন্ড অ্যাবাউট এই দুইটা কিন্তু আমাদের স্ট্যাটিক পেজ, এই পেজ দিয়ে আসলে ওয়েবসাইট ডিজাইনটা হচ্ছে। এখন আমি হোম পেজে অলরেডি হেডারটা ডিজাইন করছি, এই সেম হেডারটা আমার অ্যাবাউট পেজেও লাগবে অফকোর্স। কারণ আমরা যদি কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, কোনো কিছু লিখার পরে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এন্টার দিলে ডট কম হয়ে এন্টার হয়। যে কোনো কিছু আপনি ট্রাই করে দেখতে পারেন, এফবি লিখলেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখবেন, এন্টার দিবেন, তাহলে ডট কম হয়ে এন্টার হবে। আচ্ছা, তো এইখানে আমি দেখতে পাচ্ছি একটা হেডার আছে, তাই না? আমি যদি কোর্স পেজে যাই, তাহলে আমি কি দেখতে পারবো? এইখানে কিন্তু সেম হেডারটাই আছে। যেই পেজে যান, এখানে প্রায় এখানে 30টারও বেশি পেজ আছে। কারণ সেই পেজগুলো যদি আপনি ভিজিট করেন, যেই পেজে যাবেন সবগুলোতে একই হেডার। এখন আপনার কি মনে হয়, এই হেডারটা কি প্রত্যেকটা পেজে আলাদা আলাদা পেজে গিয়ে গিয়ে ডিজাইন করছে, নাকি একটা হেডার ডিজাইন করছে এন্ড কোনো একটা লজিকের মাধ্যমে বলে দিছে এই একই হেডার সবগুলো পেজের উপরে থাকবে? আপনাদের কি মনে হয়? কোন একটা লজিকের মাধ্যমে বলে দিছে ভাইয়া, কারণ বলে একই দিছে, কাজ তাই না? বারবার করাটা হচ্ছে সময় ব্যাপী, আপনি যেটা বললেন। True. আবার আরেকটা প্রবলেম আছে, যেমন এখন আমি কাজ করতেছি, হয়তো বা দেখা গেল এটার নাম হচ্ছে সার্ভিস, তো ক্লায়েন্ট বললো না এটা হবে আওয়ার সার্ভিস। এখন এইখান থেকে তো আমি সার্ভিস ক্লিক করে আওয়ার সার্ভিস করে দিলাম। এখন আমার যদি আরো 30টা পেজ থাকে, কি করতে হবে? প্রত্যেকটা পেজে যাইতে হবে,
প্রত্যেকটা পেজ থেকে এডিট করতে হবে, তাই না? তো এই সিম্পল জাস্ট একটা টেক্সট চেঞ্জ করার জন্য আমাকে 30টা পেজ ভিজিট করতে হলো, 30টা পেজ এডিট করতে হলো, হিউজ একটা টাইমের ব্যাপার। এখন এই ক্ষেত্রে একটা ছোট সমাধান যেটা আমরা চিন্তা করি কি, ডিজাইন তো করতে হবে না, জাস্ট সেকশনটা ধরে কপি করলাম, কন্ট্রোল সি, এখান থেকে অ্যাবাউট পেজে গেলাম, অ্যাবাউট পেজে বডি সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল ভি দিলাম, তাহলে চলে আসলো আমার হেডার। সিম্পলি হয়ে গেল। এইভাবে 30টা পেজে বসাই দেওয়ার কতক্ষণ লাগবে? 5 সেকেন্ড 5 সেকেন্ড করে লাগবে। ওই যে প্রবলেমটা ওইটা এখনো থেকে যায়, যে আমি যদি এখান থেকে আবার সার্ভিস করি, হোম পেজে সার্ভিস থেকে যাবে, বাকি সবগুলো পেজে সার্ভিসই থেকে যাবে। তাইলে তো একটু প্রবলেম, তাই না? আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এই হেডারটাকে কোন একটা লজিকের মাধ্যমে অ্যাড করে দিতে হবে। কেমন? এইটাকে ওয়েবফ্লোর ভাষায় বলে হচ্ছে কম্পোনেন্টস। আচ্ছা, কম্পোনেন্টস এর কাজ কি? কম্পোনেন্টস এর কাজ হচ্ছে কিছু উইজেটস তৈরি করা বা কিছু সেকশন, কিছু ডিজাইনকে সেভ করে রাখা একটা জায়গায়। এন্ড যেখানে আমি সেটা ইউজ করতে চাই জাস্ট বলে দিব ওই সেকশনটা এখানেও হবে। এন্ড এই প্রত্যেকটা সেকশন একটা জায়গা থেকেই লোড হবে। কোনো এক জায়গা থেকে যদি আপনি সেকশনটা চেঞ্জ করেন, কোনো একটা কিছু চেঞ্জ করেন, একটা লিখাই চেঞ্জ করেন বা যাই করেন, সব জায়গাতে এট এ টাইম ইফেক্ট করবে। যেমন চলেন আমরা দেখি, পুরো সেকশনটা সিলেক্ট করব। এই যে এখন সেকশন সিলেক্ট আছে, তাই না? এই যেখানে দেখা যাচ্ছে। তো এখন কি করব আমরা? এই সেকশনে এখানে অপশন বাটনে ক্লিক করবো, মানে মাউসের রাইট সাইডের যে বাটনটা, এটাতে ক্লিক করার পর একদম লাস্টে এখানে অপশন আছে ক্রিয়েট কম্পোনেন্ট। দিলাম ক্রিয়েট কম্পোনেন্ট, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে হেডার। ঠিক আছে, ক্রিয়েট। আপনি গ্রুপ করতে পারেন, এটা এটা নতুন আছে, তারপর এখন দরকার নাই, এটা এটা খুব বেশি ইউজফুল কিছু না। তো সেটা দিয়ে আমি সেভ করলাম। এখন কি হইলো, এটা আলাদা একটা সেকশন হিসেবে সেভ হয়ে গেল। ওকে, এখন পয়েন্ট হচ্ছে এটা সেভ হয়ে গেল, এই যে এখানে দেখাচ্ছে এটা, আমি কিন্তু অন্য কোনো কিছু এডিট করতে পারতেছি না, দেখেন। যখন এটা এডিট করব, এইটা এডিট করতে হবে, যেখানে সিলেক্ট করলে এটা ডিফারেন্ট কালারে দেখাচ্ছে এখন, এটা হিসেবে এই যে কম্পোনেন্টের সাইন দেখাচ্ছে, তাই না? এটা এখন পয়েন্ট হচ্ছে, এটা এডিট করব কিভাবে? এই যে এখানে একটা এডিট আইকন আছে, জাস্ট ক্লিক করব। এখন আমি যা ইচ্ছা এডিট করতে পারবো, হয়ে গেলে বাইরে ক্লিক করব, এখন আমি পেজ এডিট করতে পারবো। আমি যদি এখন অ্যাবাউট আস পেজে যাই, এইখানে যদি আমার ওই হেডারটা ইউজ করার দরকার হয়, আমি কিন্তু এইখান থেকে কোনো ডিজাইন বা কোনো কিছু নিব না, আমি সরাসরি কম্পোনেন্ট অপশনে চলে যাব। এখান থেকে এই যে হেডার, আইদার এখানে ক্লিক করব অথবা এখানে টেনে নিয়ে যেখানে সিম্পল অ্যাজ দ্যাট। ফাইন, চলে আসলো। এখন দেখেন একটা মজার বিষয়, কিন্তু যদি আমি এডিট করি অথবা ডবল ক্লিক করলেও হয়, এখানে ডবল ক্লিক করলেও হয়। ধরেন আমরা যেটা চিন্তা করতেছিলাম আওয়ার সার্ভিস, এটা ক্লিক করলাম, হোমে গেলাম, দেখেন তো আমাদের হোমে ছিল কি সার্ভিস, এটা কি হয়ে গেছে? আওয়ার সার্ভিস হয়ে গেছে, যেটা চাচ্ছিলাম আমরা। চমৎকার না ব্যাপারটা? ইজি আসলে একটা সলিউশন পেয়ে গেল। চমৎকার। এই টাইমটা আসলে খুব প্রবলেম, এই টাইমটাতে কিছু লাইট অ্যাক্টিভ থাকে। হুম, হুম।
এটুকুর মধ্যে তো আর কোনো কোশ্চেন নাই, তাই না? না, এটা বুঝতে পারছি ভাইয়া, যে এটা কম্পোনেন্ট হিসেবে সেভ করে এটা রিউজ করব বারবার, তাহলে একটাতে এডিট করলে বাকিগুলো তো অটোমেটিকলি এডিট হয়ে যাবে। রাইট। এটা শুধু হেডারের এই ক্ষেত্রে না, আপনি হেডার। ফুটারও ডিজাইন করতে পারেন। আপনি মাঝখানের কোনো একটা সেকশন, টিম সেকশন, ধরুন টিম সেকশন তো একই থাকে, একটা ওয়েবসাইটের টিমের মেম্বার সবাই সেম থাকে না? তো ওইটাও আপনি ইউজ করতে পারেন, বা আরো অনেক অপশন আছে। যে কোনো ক্ষেত্রে আমরা কিন্তু এটা রিপিটেডলি যে কোনো সেকশন ইউজ করার ক্ষেত্রেই এটা ইউজ করতে পারি। না, হেডার নিয়ে আর কিছু কোশ্চেন করতে যাবে। হুম, বলেন। মেগা মেনু বা স্টিকি মেনু এগুলো কিভাবে করবো? মেগা মেনু, বা স্টিকি। এসটি কি হবে? মেগা মেনুর কনসেপ্টটা একটু ডিফারেন্ট। তো ওইটার ক্ষেত্রে করা যাবে অবশ্যই, পরে দেখবো আমরা, হ্যাঁ। ওভার ইন্টারাকশন দিয়ে করতে হবে। আর বাকি হচ্ছে স্টিকির ক্ষেত্রে, জাস্ট আপনি সেকশনটা সিলেক্ট করবেন, স্টাইল অপশনে যাবেন, এখানে দেখেন একটা অপশন আছে পজিশন, স্ট্যাটিক না, পুরো সেকশনটা ধরছি, কিন্তু এখান থেকে কি দিবেন, স্টিকি। আর যেই দিকে স্টিকি করবেন ওই দিকে জিরো হবে। কারণ কোন দিকে করবেন, উপরে নিচে ডানে বামে কোথায়? উপরে। তো উপরে দিব কি, জিরো। ক্লিয়ার? আচ্ছা, জি ভাই। এখন আপনি দেখেন যে এটা স্টিকি হয়ে গেছে, হ্যাঁ। এখন একটা কাজ করতে পারেন, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, কারণ পেজের ব্যাকগ্রাউন্ড সাদা, এই জন্য সাদা দেখা যাচ্ছে। পিছনে ব্যাকগ্রাউন্ড দিলে এটা দেখতে সুন্দর লাগবে। তাহলে দেখা যায় যে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ঠিক আছে? জি ভাই। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ফুটারও কি দেখাইতে হবে নাকি, বুঝতে পারছি? ফুটটারও তো সেম ওয়েতেই করব। সেম ওয়েতে, হ্যাঁ। ওকে, এখন তাহলে নেক্সট টপিকে চলে যাই। তো এইভাবে আমরা এটা ইউজ করতে পারি। আপনার একটু ট্রাই করে দেখবেন, ট্রাই করলে বিষয়টা আরো ক্লিয়ার হবে, সামনে আমাদের আরো দরকার। ভাই ওয়েব বাই। ফ্লো তাহলে উইক্স বা স্কোয়ার স্পেস এগুলার মতো না, যে হেডার ফুটার অলরেডি আছে, শুধু বডিটা ডিজাইন করতে হবে এমন না, না? এর জন্য না, আলাদা এখানে সব কম্পোনেন্ট তৈরি কাস্টম, করতে হবে, তাই না? এ টু জেড সব আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে। এখানে কোনো ধরা বাঁধা আপনার আটকানোর কিছু নেই, যা ইচ্ছা এডিট করতে পারবেন, যা ইচ্ছা বানাইতে পারবেন। ইভেন আপনি যখন ব্লগ পোস্ট করবেন, যদি আপনার আইডিয়া থাকে ব্লগ পোস্ট কি, ব্লগ পোস্ট যখন করবেন, ব্লগ পোস্ট করার সময় কি কি ফিল্ড আপনাকে শো করবে, এই ফিল্ডও আপনাকেই বানাই নিতে হবে। সো এটা মনে হতে পারে এত বেশি কাজ করতে হবে, আবার এটা সুবিধাটা কি, আপনার ইচ্ছা মতো আপনি বানাইতে পারবেন, তাই না? উইক্সের ক্ষেত্রে কি হয়, একটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কি হয়, যে এই ফিল্ড গুলো আছে শুধুমাত্র ওই ফিল্ডে ইনফরমেশন দিয়ে আমরা ব্লগ পোস্ট করতে পারি, তাই না? এখন ধরেন ক্লায়েন্ট এমন একটা চাইলো যে এই পোস্টটা পড়তে কতক্ষণ সময় লাগে, এরকম একটা ফিল্ড যাতে থাকে, এই পোস্টটা পড়তে 3 মিনিট সময় লাগে, ওই পোস্টটা পড়তে। ওকে, অফিস। আচ্ছা, কোন পর্যন্ত শুনছেন? এবার কাস্টম এটা বলে আর কাস্টম, কি রাইট। আটকে গেছিল। ওকে। সো ওয়েব ফ্লো বিষয়টা পুরোটাই কাস্টম, মানে আপনি যা করবেন সব আপনার নিজের থেকে নিজের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে, ক্রিয়েটিভিটি। এই ক্ষেত্রে হয় কি, একটা সুবিধাও আছে আবার একটা অসুবিধা আছে। সুবিধাটাই বেশি, সুবিধাটা হচ্ছে আপনার যেভাবে দরকার ওইভাবে আপনি বানিয়ে নিতে পারবেন সবকিছু। আর অসুবিধাটা কি, ওই যে বানিয়ে নিতে হয়, এটা একটা অসুবিধা। যেমন আমরা যদি কোনো একটা প্ল্যাটফর্মে একটা ব্লগ পোস্ট করি, তো ওই প্ল্যাটফর্মে কি থাকে, ব্লগ পোস্টের সময় যা যা দিতে হবে ওগুলো ফিক্স ফিক্স থাকে না? একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, একটা ইমেজ দেওয়া যায়, আর কিছু ফিল্ড থাকে, ওগুলো দেওয়া যায়, তাই তো? ক্লায়েন্ট আপনাকে বললো আমার এমন একটা ফিল্ডে লাগবে, যেই ফিল্ডের মাধ্যমে আমি প্রত্যেকটা ব্লগ পোস্টে অ্যাড করতে পারবো যে এই ব্লগ পোস্টটা করতে কয় মিনিট সময় লাগবে একটা ভিজিটরের। ধরেন কতটা 5 মিনিট, কোনোটা 2 মিনিট, কোনোটা 10 মিনিট, বড় পোস্ট, এরকম। এখন অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আছে এগুলোতে তো এরকম কোনো অপশন নাই, তাই না? যে আপনি যা ইচ্ছা তা অ্যাড করে দিলেন, তাই তো? আমার কথা কি বুঝতে পারতেছেন?
আচ্ছা যাই হোক, এটা তাহলে স্কিপ করি, এটা কেউই বুঝতেছে না। এটা এটা সামনে গিয়ে বুঝবো, সমস্যা নেই। যেখানে ছিলাম ওইখান থেকে আমি কন্টিনিউ করি। আচ্ছা, এখন যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে, একটা ওয়েবসাইট আমরা ডেস্কটপে ডিজাইন করি নর্মালি। ডেস্কটপে ডিজাইন করার পর পর যেই জিনিসটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা মোবাইল ডিভাইসে, ট্যাবলেট ডিভাইসে কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এইখানে দেখেন অপশন আছে কোন ডিভাইসে আছে। আমরা প্রথমে ডেস্কটপে আছি, এরপরটা ট্যাবলেট, এরপরটা মোবাইল ল্যান্ডস্কেপ, মানে মোবাইল আমরা সাইড ওয়াইজে যদি ধরি যেরকম দেখা যায়, তারপরটা কি আছে, মোবাইল পোর্ট্রেট। এখন আমরা যদি চিন্তা করি, এইগুলাতে তো আমরা কোনো ডিজাইন করি না, এগুলাতে আসলে ডিজাইনটা এখন আছে নাকি ফাঁকা? ডিজাইনটা আছে এখন। আচ্ছা, কি ডিজাইন আছে? পিসিতে যেটা আছে সেমই আছে, রেসপন্সিভ করা নাই। সেম ইয়েস, ওকে। এখন পিসিতে যে স্ক্রিনটা আছে ওইখানে তো স্ক্রিন অবশ্যই এর থেকে ছোট, রাইট? হ্যাঁ তাহলে ছোট, অবশ্যই ছোট। ডিজাইনটা প্রপারলি আসবে না, এটাই তো হ্যাঁ, পয়েন্ট হচ্ছে। এখন তাহলে ডিজাইনটা সে যে পাইলো, এই ডিজাইনটাকে ফিক্স করতে হবে। এইটা তো পিসি থেকে ডিজাইন পাইছে, এটা কোথা থেকে পাইছে, এটা কোথা থেকে পাইছে? ট্যাবের সবসময় থেকে আর আমাদেরকে আপনার মোবাইলের হুম, থেকে। বলেন আবার। এটাতে। আচ্ছা, তো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, ডিভাইসের ক্ষেত্রে একটা থাকে হচ্ছে বেস ব্রেক পয়েন্ট। বেস ব্রেক পয়েন্ট মানে কি, যার দিকে সবাই ফলো করে, যাকে সবাই ফলো করে। দিকে কেন ওটা আমি বললাম, এটাও একটু পরে বুঝাচ্ছি। দেখেন এইখানে একটা স্টার সাইন আছে না, জি ভাই। এটাতে বোঝাচ্ছে এটা হচ্ছে মূল ব্রেক পয়েন্ট। সকল ডিভাইসই এই পয়েন্ট থেকে ডিজাইনটা নিতে চায়। এটাও, এটাও, এটাও। এইদিকে আরো বড় স্ক্রিন থাকতে পারে, যে এখানে ক্লিক করলে দেখেন আরো বড় স্ক্রিন অ্যাড করেন, এটা অ্যাড করতে পারেন, এটা অ্যাড করতে পারেন, এটা। আপনি যদি মনে হয় যে ক্লায়েন্টের আরো বড় বড় স্ক্রিন আছে, আপনি চাইলে এগুলো অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, এখন পয়েন্ট হচ্ছে এটা অ্যাড করলে এই ব্রেক পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। তখন ওইটাতেও আলাদা ডিজাইন করতে পারবেন, আলাদা কিছু এক্সট্রা ডিজাইন আপনি অ্যাড করতে পারবেন। এখন ধরেন এদিকে দুইটা তিনটা বড় ডিভাইস আছে, এইদিকে তিনটা বড় ছোট ডিভাইস আছে। এখন এইটাতে তো আমি যদি কিছু চেঞ্জ করি এই ডেস্কটপে, সেটা এটাকে ইফেক্ট করবে। যেমন এই যেটা বুঝি, এটা দেখতে এরকম দেখা যাচ্ছে। এটার যে এই দুই পাশে পেডিং ছিল যে আমাদের ডেস্কটপে, ওই পেডিংটা পাইছে। এখানেও সেম, বললেই দেখতে পাবে যে দুই পাশে পেডিং, এগুলা পাইছে। এই সেম জিনিসটা মোবাইলেও পাইছে, এই যে, এই যে পেডিং, এই যে পেডিং। তো আমি যদি এই ডিভাইসটাকে ঠিক করি, এই ডিভাইসটা যদি ঠিক হইলো, মোবাইল ডিভাইসটা তখন কি হবে? মোবাইল ডিভাইসটা কি তখন ডেস্কটপকে ফলো করবে, নাকি মোবাইল ডিভাইসটা এই ট্যাবলেটকে ফলো করবে? চলেন আমরা চেক করি। এখন এটা ধরলাম, হেডিংটা ধরলাম, দুই পাশে পেডিং আছে না, পেডিংটা কমাই দিই বা দুই পাশে জিরো করে দিই, অল্টার বাটনে চাপ দিয়ে ধরে ক্লিক করলে দুই পাশে একসাথে কাজ করবে, জিরো করে দিলাম। এখানেও সেম কাজটা করব, জিরো করে দিলাম দুই পাশে। ওকে ফাইন, তাহলে আমরা এখানে দেখলাম যে ট্যাবলেট মুডটা মোটামুটি ঠিক হয়েছে, তাই না? এখন যদি মোবাইল ভার্সনে যাই, এখন মোবাইল ভার্সন কোনটাকে ফলো করছে? ট্যাবলেটকে ফলো করছে। এটার কারণ কি? দেখেন ওয়েবফ্লোর ক্ষেত্রে কনসেপ্টটা একটু ভিন্ন। কেমন? সবসময় মনে রাখবেন, যে কোনো ডিভাইস ফলো করার সময় বেস মডেলটাকে ফলো করে, বাট এইগুলোর থ্রু হয়ে যায়। এ সরাসরি বেস মডেল থেকে ডিজাইন নেয়। সে বেস মডেলে যাওয়ার সময় যেইগুলা সামনে থাকে এইগুলাকে ফলো করতে করতে যায়। তো সে সর্বপ্রথম চেক করে এটাতে কোনো স্টাইল আছে কিনা, এটাকে অ্যাডপ্ট করে, তাহলে আর সামনে যায় না। যদি দেখে এটাতে কোনো স্টাইল নাই, সে এটাকে ফলো করে। এটা যদি কোনো স্টাইল থাকে, এটাকে অ্যাডপ্ট করে, সামনে আর যায় না। আবার যদি দেখে যে এইটাতেও নাই, সো এটাও দেখে কিছু নাই, এটাও দেখে কিছু নাই, তখন সে এইটা থেকে ডিজাইনটাকে ফলো করে। এটার উপরে আরো চারটা পাঁচটা থাকে, ওটা সমস্যা না, বেস মডেলটা পর্যন্ত সে ফলো করে। এখন তাহলে তার মানে কি বুঝলাম, এইখানে আমি যখন কিছু একটা দিছি, সে বেস মডেলটার দিকে যখন যাচ্ছিল, এইটাতে আসার পরে সে দেখতে পাচ্ছে এক্সট্রা একটা ডিজাইন বা কিছু একটা করা হয়েছে এখানে, তাই না? এই যে দুই পাশে জিরো করা হয়েছে, রাইট? এখন এতে করে সে কি বুঝলো, এইখান থেকে ডিজাইনটা নিতে হবে।
তাই না? সেম জি ভাবে ভাই। আমি যদি এখন বুঝাই আপনাদেরকে যে এইটাতে আমি ধরলাম, এটাতে ধরার পর আমি যদি এইখানে আবার কিছু একটা ডিজাইন দিই, লাইক ধরেন দুই পাশে আমি হচ্ছে 100 100 করে দিলাম, অল্টার বাটন চাপ দিয়ে ধরে ক্লিক করলাম, 100, দুই পাশে 100 100 পেডিং আসলো। এখন ট্যাবলেটে আমার 0 পেডিং দুই পাশে, ডেস্কটপে আমার 250 করে পেডিং দুই পাশে, আর এইখানে আমার দুই পাশে 100 করে পেডিং। মোবাইলটাতে কত করে আছে এখন বলেন? 100 করে। কারণ সে তার ইমিডিয়েট সিনিয়রকে ফলো করতেছে। ওকে, ইমিডিয়েট সিনিয়রকে ফলো করতেছে, ইন্টারেস্টিং ওয়ার্ড। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে সে তার ইমিডিয়েট সিনিয়রকে ফলো করতেছে, ফাইন। এখন এটাতে যদি কোনো ডিজাইন না পাইতো তাহলে কই যেত? তার বড় যে আছে তার কাছে যেত, ট্যাবলেটে যেত। ট্যাবলেটে যেত, ট্যাবলেটেও না পেলে বেস মডেলে যেত, বেস মডেলের থেকে উপরে যদি আর কোনো ডিভাইস থাকতো সেদিকে যেত? না। বেস মডেলের থেকে আর বাইরে যাইতো না, ফাইন। তো এটা বুঝতে পারলাম। তো আমরা আবার 0 করে দিই। এখন পয়েন্ট হচ্ছে এইটাতে গিয়ে আবার যদি ওর নিজস্ব ডিজাইন দিয়ে দেয় তাহলে কিন্তু সে আর কাউকে ফলো করবে না, তাই না? তখন তো সে তার নিজের ডিজাইন আছে, যেই পর্যন্ত তার নিজের ডিজাইন না থাকবে সেই পর্যন্ত সে হচ্ছে এই উপরের ডিভাইস গুলাকে ফলো করবে। ফাইন, এখন আমরা এটাকে 0 করে দিই। এই সেম ক্ষেত্রে সেম ভাবে আমি হচ্ছে কালারের কথা বলেন সবকিছুর ক্ষেত্রে। এখন আরেকটা মজার বিষয় আপনাদেরকে বুঝতে হবে, যেটা সেটা হচ্ছে এইখানে ধরেন আমি এটা ধরলাম, দুই পাশে পেডিং আছে, বাট পেডিং এর কালারটা দেখেন তো, এই 220 আর এই যে উপরের এই 20টা দুইটার কালার কি সেম? না। কারণ এইটা হচ্ছে পেডিং আর এটা মার্জিন, এই কারণে সেম জিনিসটা একটু নিচেও দেখবেন, এই দেখেন দেখেন তো এখানে ফন্ট ওয়েট এই দুইটা একরকম, আর এগুলো আবার ডিফারেন্ট কেন? একটা হলো যেগুলোর ভ্যালু চেঞ্জ করা হয়েছে ওগুলা কালার চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, ব্লু কালার দেখাচ্ছে। যেগুলার ভ্যালু এখান থেকে আমরা দিছি বা এগুলো চেঞ্জ করছি, ওইগুলোর কালার চেঞ্জ হয়েছে। এখন এই সেম কনসেপ্টটা অ্যাপ্লাই হবে কোথায়? ট্যাবলেটে। যেমন আমি ট্যাবলেটে যাই, ট্যাবলেটে এইগুলার ভ্যালু কি আমি চেঞ্জ করছি নাকি এগুলো অটোমেটিকলি আসছে ডেস্কটপ থেকে? ডিফল্ট আছে। অটোমেটিক আসছে। আমি কি চেঞ্জ করছিলাম? প্যাডিং চেঞ্জ শুধু প্যাডিং করছিলেন ভাইয়া। প্যাডিং। এই তো দেখা যাচ্ছে, রাইট? জি ভাই। ওকে, এখন এই ক্ষেত্রে যদি এখানে ক্লিক করে যে রিসেট দেই তাহলে কি হবে? সে অটোমেটিকলি আবার কি করলো? ডিফল্টে ব্যাক ডিফল্ট করলো ভ্যালুতে না? চলে চলেছে ব্যাকে। তাহলে বুঝছি কনসেপ্টটা, এটা কখন অরেঞ্জ থাকে আর কখন ব্লু থাকে। জি অরেঞ্জ ভাইয়া থাকার বুঝছি। মানে কি? অরেঞ্জ থাকার মানে ডিফল্ট বা অন্য কোথাও থেকে পাইছে, তাই না? আর যখন এটা ব্লু হয়ে যাবে তার মানে কি? কথা শোনা যায় না? জি, এখন শোনা যাচ্ছে। মাঝখানে ভাইয়া একটু। আচ্ছা আচ্ছা, আচ্ছা প্রবলেম হলে জানাবেন। ওকে, এখন দেখেন আমরা যদি পুরোটা একটু রেসপন্সিভ করার চেষ্টা করি, চেক করবো কিভাবে এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে রেসপন্সিভে। আমরা এখান থেকে ইনস্পেক্ট অপশনে চলে যাব, যে কোনো জায়গায় ক্লিক করে জাস্ট ইনস্পেক্ট। আপনাদের হয়তো এরকম দেখা যাবে, জাস্ট এখান থেকে এটা করে নেবেন, নিচেরটাতে নিয়ে আসবেন, মানে সেকেন্ড লাস্ট অপশনটা আর কি এটা। এখন এইখানে একটা অপশন আছে রেসপন্সিভ টগল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম, অপশন চলে আসলো, এখানে দেখেন অনেকগুলা ডিভাইস আছে, ফোন আছে অনেকগুলা, আইপ্যাড আছে, তারপরে হচ্ছে ট্যাবলেটের যে ভার্সন গুলো ওগুলো আছে।
আমরা কি করলাম, এখান থেকে আইপ্যাড মিনি ধরে নিলাম, এখান থেকে আমি এটাকে জুম করে নিলাম, একটু কমাই নিই। আচ্ছা, এখন এইখানে যদি একদম টপের হেডারটা খেয়াল করি, এক পাশে লোগো আসছে আর এক পাশে মেনুটা চলে আসছে। মেনুটা বলতে এটা কি, এটা একটা মেনু টগল। আমাদের ক্ষেত্রে কি এরকম আসছে? না, আসলে আমরা একটু এডিট করি। আচ্ছা, এখন আমরা যদি দেখি একটু কিভাবে আছে। এখানে একটা সেল, মানে আমরা এখানে কুইক স্ট্যাক নিয়েছিলাম তাই না? কুইক স্ট্যাকে কয়টা সেল ছিল? একটা, দুইটা, তিনটা সেল ছিল। তিনটা। এই একটা, এই একটা, এই একটা। এখন এই সেলগুলো আমাদের কি করতে হবে? এডিট করতে হবে। কিভাবে? তো এইখান থেকে আমি কুইক স্ট্যাকটা ধরলাম, কুইক স্ট্যাকটা ধরবো, এই যেখানে এডিট অপশন আছে দেখেন। আচ্ছা, আমাদের কলাম থাকবে কয়টা? 3টা। এখানে আছে কয়টা? এখানে 2টা দুইটা। আছে। আমাদের এখন কয়টা করতে হবে? 3টা করতে হবে। এটাই আমাদের আসলে ডেমো সাইটটা। ডেমো সাইটে আছে দুইটা না? তো আমাদের সাইটে কয়টা দিব আমরা এখন? ডেমো সাইটটা ফলো করলে আমরা এখন 2টা করব, আর আমাদের দুইটা করবো, হ্যাঁ। বাটনটা এটার মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, তো আমাদের লাগবে কয়টা? দুইটা না? আমাদের এখানে আছে তিনটা। এই যে এখানে দেখেন কলাম কয়টা? তিনটা। 3টা তাহলে কি আছে। করব? এখান থেকে একটা মাইনাস করে দিব, দুইটা হয়ে গেল। এতটুকু তো হইলো তাই না, সিম্পলি। এখন এই মেনু টগলটা যেটার ভিতরে আছে ওই সেলটা ধরবো, সেল মাঝখানের সেলটা আর কি। তিনটা সেল তো, এটা যে সেলটা এটা ধরলাম। ধরে এটার অ্যালাইনমেন্ট কোথায় দিতে হবে? রাইট সেন্টার। এই যে এখান থেকে এইভাবে, তাই না? চলে আসলো। আচ্ছা, এখন এই বাটনটা যাইতে হবে এই টগলের ভিতরে। এখন এইটা ডিরেক্টলি কোনো অপশন নাই, ঠিক আছে? এখন ওইখানে তাহলে কিভাবে করছে? ওইখানে যেটা করছে, ওইখানে হচ্ছে একটা পপ আপ অ্যাপ্লাই করছে ওইখানে। ওই পপ আপটার কারণে ওটা শো করতেছে, ওটা ডিফারেন্ট একটা ওয়েতে করতে হবে। So, আপাতত আমরা ওই কমপ্লেক্স মেথডে যাবোই না, কারণ আজকে আমাদের শেখার দরকার রেসপন্সিভ। আমরা চাইলে কি করতে পারি, এইটা ডেস্কটপে যা আছে থাকবে, আর মোবাইল ভার্সন এটা বা ট্যাবলেট ভার্সন এটা শো করবে না। করতে পারি না? হ্যাঁ, আমরা এটা করতে পারি। বাটনটা ধরলাম, ধরে এইখানে দেখেন ডিসপ্লে অপশন, এবং যেখান থেকে আমরা ফ্লেক্স করতাম সেই ডিসপ্লে অপশনের মধ্যে এই যেখানে একটা অপশন আছে নাম, হয়ে গেল না? সেকশনটা আবার ধরি। জি ভাই। ওকে, এটা সেকশন, কন্টেইনার, কুইক স্ট্যাক। কুইক স্ট্যাকের চারদিকে পেডিং আছে, তো উপরে নিচের পেডিংটা বাদ দিয়ে দিই, কারণ মোটা মোটা লাগতেছে না হবে। উপরে নিচে অল্প শব্দ ধরে 0 0 দিয়ে দিলাম, ছোট হয়ে গেল। এই তো আমাদের হেডার রেসপন্সিভ করা হয়ে গেল ট্যাবলেটে। এটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে? এতটুকু বুঝছি। Great. এখন নেক্সট। তো নেক্সট আমরা যদি দেখি আমাদের হিরো সেকশনটা, তো হিরো সেকশনে জাস্ট তেমন কোনো কাজ নাই, উপরে নিচের পেডিংটা একটু কমবে আর এইগুলো টেক্সট সাইজ ফিক্স হবে। আমাদের যদি টেক্সট সাইজ গুলো দেখি আমরা, কত আছে? 16 19, তারপরটা কত আছে? 32 48। তো এগুলো আমরা একটু দেখি। তো এটা ধরবো 16 20, তো 19 হইলো। এটা কত হবে? 32, এটা কত? 48। 48। এখানে তাহলে ফিক্স করতে হবে 15 24, 15 24, হয়ে গেল না? সেকশনটা ধরে উপরে নিচে পেডিংটা কমাই দিতে হবে। আচ্ছা, আমাদের কি সেকশনে পেডিং দিছিলাম নাকি হাইট দিয়ে করছিলাম? আমরা হাইট দিয়ে করছিলাম তাই না? এই যে, তো এটা ডিপেন্ড করবে আমি কোন ডিভাইস থেকে ভিজিট সেকশনে করতেছি। ভাই আমরা কন্টেনারের ভিতরে প্যাডিং দিছিলাম। কন্টেন্টের ভিতরে তো আসলে আমরা কোনো কিছু দেওয়া যাবে না, এটা আমরা আগের ক্লাসেও দেখছিলাম। সেকশনের ভিতরে প্যাডিং দিতে হবে। তো কোনো যদি পেডিং দেই সেকশনের ভিতরে দিব। কন্টেন্টের ভিতরে একমাত্র কাজ হচ্ছে ম্যাক্স উইথ দেওয়া, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে। এর বাইরে আর কোনো কিছুতেই হাত দিব না। তো আমরা এই জন্য এখানে আর হাত দিই না।
আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে এটা আমি কি করতে পারি, এইটি ভিডিও মানে হচ্ছে অলমোস্ট ফুল স্ক্রিনের একটু কম, এটাও চলবে, কারণ আমি যখন ছোট ডিভাইস থেকে ভিজিট করবো ওই হিসেবে এটা ছোটই থাকবে, হ্যাঁ, এরকম। তো সেই হিসেবে ঠিক আছে। এই জন্য ভিডব্লিউ তে আপনি দেখবেন যে অটোমেটিকলি রেসপন্সিবল একটা বই থাকবে, পেয়ে যাবেন। ফাইন, তো এতটুকু আমরা হয়ে গেল। নেক্সট তাতে চলে যাব, এটাতে একটু দেখি। আসলে ট্যাবলেটে খুব বেশি চেঞ্জ হয় না, আর এখন ট্যাবলেট ডিভাইস গুলাই রেয়ার। তো এখানে আসছে লোগো গুলা পাশাপাশি। এইখানে একটা ব্যাপার আছে, এইখানে আমাদের এক পাশে আসছে হচ্ছে ইমেজটা, এক পাশে আসছে টেক্সট গুলা। পয়েন্ট হচ্ছে এইখানে কিরকম আছে, ইমেজ আর টেক্সট কি হয়েছে, একটা একটা কলমে চলে গেছে না? আমাদের এখানে কলম কয়টা আছে? দুইটা। দুইটা। তাহলে ধরবো ধরবো কি, কোনটা ধরে ফিক্স করবো? কুইক স্টেপ। কুইক স্ট্যাক। কুইক স্ট্যাকটা দেখি কোথায়, এটা সিলেক্ট করবো ফার্স্টে সেল, এটার উপরে যে কুইক স্ট্যাকটা ধরলাম, হ্যাঁ। আচ্ছা, এটাকে তাহলে ফিক্স করবো কিভাবে? একটা কলাম করে দিব। এই যে এখানে কলামের যে অপশনটা, এখান থেকে একটা কলাম করে দিতে হবে। কুইক স্ট্যাক দিয়ে এই জন্য কাজ করে কিন্তু মজা আছে, তাই না? খুব ইজিলি ম্যানেজ করা যায়। আচ্ছা, এখন এইখানে একটা প্রবলেমও ক্রিয়েট হয়েছে। এখন তো কি প্রবলেম ধরতে পারেন কিনা? ইমেজটা উপরে আর টেক্সট গুলো নিচে থাকবে, আমাদের রিভার্স কলাম করতে হবে। আমাদের এখানে কি হয়েছে, আমাদের এই যে ডিজাইন ইন্সপিরেশনে ইমেজটা আছে উপরে, লেখা আছে নিচে, But আমাদের ক্ষেত্রে এটা উল্টা হয়ে গেছে, আমাদের লেখাটা উপরে চলে আসছে, ইমেজটা নিচে চলে আসছে। একটা কারণ আছে, যেই কলামটা লেফট সাইডে থাকে ওই কলামটা টপে চলে আসে, যেই কলামটা রাইট সাইডে থাকে ওই কলামটা নিচে চলে আসে। এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে, এইখানে এই একটা সেল, এই একটা সেল, এই সেল ধরবো যেটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। সেল ধরার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, অর্ডার, দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, সেল সিলেক্ট করার পর এটা আসবে না, কুইক হ্যাঁ, স্ট্যাকে দিলে আসবে না। কুইক স্ট্যাকে যদি দেন সেক্ষেত্রে তো কুইক স্ট্যাকের তো আসলে অর্ডার নেই, কারণ আমি চাচ্ছি এই দুইটাকে বুঝাই দিতে, কে আগে কে পরে থাকে। ঠিক আছে, এলিমেন্টারি যেটা ছিল রিভার্স কলামে একটা অপশন ছিল, ওরা ওইটাই ম্যানেজ করছে সেম ভাবে, বাট আমাদের জন্য ইজি করছে। এইখানে যেটা বললাম, সব কাস্টম নিজে বুঝে বুঝে সবকিছু করতে হবে। এই জন্য এটাতে যখন আপনি কাজ শিখে যাবেন আপনার জন্য কঠিন থাকবে না, কিছু কিছু মুখস্থ রাখতে হবে না, অটোমেটিক আপনি বুঝবেন কি করতে হবে। আচ্ছা, কুইক স্ট্যাকটা সিলেক্টের ভিতরে, কুইক স্ট্যাকের ভিতরে মানে যে সেলগুলো আছে এটা ধরেও করতে পারেন, এটা ধরেও করতে পারেন। এটা যদি যদি জুড়ে করি, এটা কই থাকবে, প্রথমে না শেষে? এটা শেষে থাকবে। সেলটা ধরছি, এটা অর্ডার কি হবে, ফার্স্ট লাস্ট? লাস্ট। হইলো? এই সেম কাজটা করতে পারতাম, কন্ট্রোল জেড, নিচেরটা ধরেও করতে পারতাম। তাহলে ভাই আমার এখানে যে কয়টা সেল থাকবে সেই কয়টা অর্ডার এখানে চলে আসবে অটো না? হ্যাঁ, এটা দিলাম, নিচেরটা ধরেও করতে পারতাম। ইমেজ তো, ইমেজের উপর ক্লিক করলে দেখা যাবে ইমেজটা কিসের ভিতর আছে, সেলটা কি পেজটা, সেলটা ধরলাম। এখান থেকে আমি কি করব, এটাকে ফার্স্ট করে দিব, তাহলে হবে। তো দুইটা দুই ভাবেই পসিবল। ক্লিয়ার? জি ভাই। এইখানে আওয়ার সার্ভিস। আচ্ছা, আওয়ার সার্ভিসে কি আছে, কয়টা করে কলাম আছে? একটাই করে কলাম আছে। আমাদের এখানে তিনটা করে চলে আসছে, কোনটা ধরতে হবে? কুইক স্ট্যাক ধরে সিঙ্গেল কলাম করব। Stack click করে। তারপর এখান থেকে ধরলাম, এইখান থেকে কুইক স্ট্যাক ধরবো। কলাম কয়টা করে আছে? তিনটা করে। কয়টা বানাবো? একটা। একটা। একটা করে। এই তো বুঝতেছি, কঠিন লাগতেছে খুব। না, জিনিসগুলো খুবই মজার। এটাই বুঝে বুঝে করতে হয়, তাই না? এটাই, আপনার এই কাজের প্রতি আপনার প্রপার রেসপেক্ট থাকতে হবে, এই কাজটাকে আপনার মনে হইতে হবে যে হ্যাঁ এই খুব সুন্দরভাবে করতে পারতেছি। এই জিনিসগুলো আপনার গেমের মতো লাগবে বিষয়গুলো, যদি আপনি এটাকে এনজয় করেন। আপনি যদি মনে করেন জোর করে শিখতে হবে, স্কুল কলেজে যেভাবে পড়া দিয়ে দিতে শিখতে হবে, ওরকম না বিষয়টা। আপনি নিজেকে নিজে বুঝাবেন যে আমার নলেজ গেইন হচ্ছে, এই জিনিসটা আমি শিখতেছি, আমি একটা গেমের থ্রুতে যাচ্ছি। এগুলো জাস্ট বুঝে বুঝে করলে কিছুই না।
বাট আপনি যখন বুঝবেন না তখন বিষয়গুলো যাবে হচ্ছে কমপ্লেক্স হয়ে, তখন আপনার কাছে মনে হবে যে এগুলো কিছু মনে হয় আমি পারবো না। আচ্ছা, যাই হোক, ইমেজটা ধরলাম, ইমেজটাকে এখন জাস্ট কি করতে হবে, ইমেজটা ছোট করতে হবে, অবভিয়াস এখানে দেখাই যাচ্ছে যে ইমেজটা ছোট। ঠিক আছে, তো আমাকে জাস্ট ওই কাজটাই এখানে করতে হবে, উইডথটা কমাই দিতে হবে, হয়তো বা আমি উইডথটা দিয়ে দিলাম 30 পিক্সেল। হাইটটা অটো নিবে, হ্যাঁ হাইট কিছু করবো না, হাইট অটো লিখেই আছে। সেম কাজ সবগুলো দিয়ে করবো। ঠিক আছে, আচ্ছা এটা করে তারপর দেখাচ্ছি কি করতে হবে। আচ্ছা, এইখানে দেখেন যখনই আমি কখন কোনো একটা স্টাইল দিয়ে দিই এটা নাম চলে আসে ইমেজে, দেখছেন? এখানে একটা নাম চলে আসবে দেখবেন। এটা কি নতুন কোনো ক্লাস অ্যাড হয়ে যায় অটো? হ্যাঁ, আসলে ওয়েবসাইটে সিএসএস ক্লাস ছাড়া কোনো স্টাইল অ্যাড করা পসিবল না, এটা সিএসএস ক্লাস বা আইডি থাকতে হবে। সো ওয়েব ফ্লোর ক্ষেত্রে এটা ক্লাস, ক্লাস যদি ইউজ না হয় সেক্ষেত্রে স্টাইল রাখা সম্ভব না। আমি যদি এই ক্লাসটা এখন ডিলিট করে দিই, রিমুভ ক্লাস, দেখেন স্টাইল চলে গেছে না? আপনি যত হাজার ডিজাইনই দেন, ক্লাস যদি না থাকে তাহলে ডিজাইন থাকবে না। বুঝছি? এই ক্ষেত্রে এখন এখানে একটা মজার বিষয় শিখাই। প্রথমটাতে যখন আমি ডিজাইন দিছি তাহলে অবশ্যই কোনো একটা ক্লাস নেম আসছে, আসছে না? ক্লাস আসছে। নেমটা কি? ইমেজ 3। এখন আমি যদি যেইগুলাকে চাই যে এইটার মতো হুবহু দেখতে হোক, সেইগুলাতে যদি আমি সেম ক্লাস নেম ইউজ করে দিই, তাহলে দেখবেন একসাথে ডিজাইন হচ্ছে। ইমেজ 3, তাই না? আসছে, হয়ে গেছে। এই ইমেজ ধরেন, এখানে লিখেন ইমেজ 3, তো আইএম লিখলেই চলে আসবে এই যে ইমেজ 3। কি হইলো বুঝছেন? একটা স্টাইল প্রত্যেকটা বানায় সেটা এলিমেন্টের ক্লাস রিপ্লেস অ্যাড করে হইতেছে। দিচ্ছে। হ্যাঁ, একটা স্টাইল থেকে সবগুলোতে স্টাইল চলে যাচ্ছে। তো আমি এক জায়গা থেকে যে কোনো একটা কিছুতে কোনো কিছু যদি চেঞ্জ করি এট এ টাইম, সবগুলা থেকে চেঞ্জ হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, সেম ক্লাস বসে যাচ্ছে সব জায়গায়, একটা চেঞ্জ করলে বাকিগুলো তো অটোমেটিকই মডিফাই হবে। যেমন আমি যদি দেখাই, ধরেন এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 50, দেখেন তো হয়ে গেছে না সব 50? আচ্ছা, এইটা মনে হয় ক্লাস নেম ডিফারেন্ট, এই ক্লাস নেম 3 এটা, এটা একটু করে দিই। জাস্ট বাইরে ক্লিক করে এখানে ব্যাক স্পেস দেন, তাহলে এটা কেটে যাবে আইএম ক্লাস। বাকিগুলোতে ভাইয়া ইমেজ 2 পড়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা সব ইমেজ 2 করে দিলাম এটা। কনসেপ্টটা বুঝতে পারছি। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে ফাঁকা জায়গাটা বেশি লাগে না? হ্যাঁ, বেশি লাগতেছে। সেক্ষেত্রে আমাদের এখানে একটু কাজ করতে হবে। আচ্ছা, এইখানে প্রত্যেকটাতে একটা করে কুইক স্ট্যাকটাকে ধরবো, ধরে এটা এডিট করবো এখান থেকে। এবার আমি দেখে আসি, এই যে এখানে ফাঁকাটা কিন্তু কম। তো এইখানে দেখেন একটা অপশন পাবেন, একটা হচ্ছে গ্যাপ। তো গ্যাপটা কমাই দিতে পারেন, কমে গেল, কাছাকাছি চলে আসছেন এটা। জি ভাই। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে মিডলে অ্যালাইনমেন্ট করে দিতে পারেন, তাহলে আরো কাছে চলে আসবে। যেমন এটা সেলটা ধরে এই যদি মিডলে নিয়ে যান, তাহলে তো কাছে চলে আসলো। এই সেম ভাবে এই কুইকস্টারটা ধরবো। এখন এখন ট্রিক্সটা বলেন তো, সহজে কিভাবে করতে পারি? স্টাইলটা কপি করে জাস্ট বসায় দিব। কোনটা স্টাইল? মাত্র যে কুইক স্ট্যাকের স্টাইলটা নিছি হ্যাঁ, সেটা। কুইকস্ট্যাকটা যদি আমি ধরি, কুইকস্ট্যাক 2। 2। ও, তো এই জিনিসটাই যদি আমি এই সবগুলো কুইকস্ট্যাক ধরে ধরে লেখাটা বসাই দিই, তাহলেই তো হয়ে যাচ্ছে নাকি? তো সবগুলোতে দিব, আর এই সেলটা ধরে জাস্ট মিডল করে দিই। খুব কঠিন? জি না ভাই। সেম ভাবে হেডিং এও সেম। প্রত্যেকটা কি হেডিং 4 নয় যে ডুপ্লিকেট করে নিয়েছিলাম হয়তো আগের ক্লাসে? একটা ধরে করলেই হয়ে যাবে, সবগুলোই ছোট হয়ে যাবে তখন। এখানে দেখে আসবেন সাইজ কত, ওই অনুযায়ী ছোট করে দিবেন। আচ্ছা,
So, আশা করি এটা বুঝতে পারছেন। তো বাকি এখানে খুব আর কঠিন কিছু না। তো টিম মেম্বারদের ক্ষেত্রে যেরকম টিম মেম্বার থাকবে, আপনি জাস্ট কলামটাকে দুইটা করে করে দিবেন, অটোমেটিকলি দুইটা দুইটা পড়ে যাবে। এখানেও জাস্ট স্টাইলটা একটু ঠিক করতে হবে, এখানে ছোট করতে হবে, আর কিছুই না। এখানে যদি কুইক স্ট্যাক দিয়ে করে থাকেন তাহলে জাস্ট এক কলাম করে দিতে হবে, এটাই। তাহলে একটা একটা করে চলে আসবে। বাকিটুকু পারবো নাকি? তাহলে আমরা একটু ইনশাল্লাহ ভাই মোবাইলে পারবো। দেখি কি অবস্থা। আমাদের একটা মোবাইল দেখি, অনেকাংশে দেখবেন ফিক্স হয়ে গেছে। আচ্ছা, মোবাইলে সবসময় যখন কাজ করবেন এখান থেকে 414 দিয়ে কাজ করবেন, এইটাই এখনকার বর্তমান মোবাইলের স্ট্যান্ডার্ড সাইজ। ঠিক আছে। আচ্ছা, সো এটা দিলাম। এটা হচ্ছে একটু লম্বা দেখে আমার ডিভাইসটা, এই কারণে এখানে দেখাচ্ছে 80 VW। মোবাইলটা যখন ছোট হবে ওই হিসাবে 80 VW নিবে। তো সেই হিসাবে ঠিক আছে। জাস্ট ফন্টের সাইজ গুলো ফিক্স করতে হবে, যেগুলা 32 48। 32 48 ঠিক আছে। এগুলো ফিক্স করতে হবে একটু সাইজ দেখে। আচ্ছা, এইখানে একটু মোবাইল ভার্সনে দেখি কেমন আছে। এই যে এখানে নিচে নিচে আছে, এখানে কি করতে হবে তাহলে? সিঙ্গেল কলাম দিতে হবে। সিঙ্গেল কলাম কি ধরে? কুইক স্ট্যাক ধরে। এখানে এই যে গ্রিডের ভিতরে দুটা, একটা বুঝছে। এখানেও সেম। আচ্ছা, এখানে অটো ফিক্স আছে, জাস্ট ফন্ট সাইজটা ফিক্স করতে হবে। এখানেও সেম, এখানেও সেম আছে, ফন্ট সাইজ জাস্ট ফিক্স করতে হবে। বাকি সব তো সেম। আচ্ছা, এত পুরোটা বুঝতে পারছি নাকি? জি ভাই বুঝতে পারছি। এখন আসেন, এটা গেল হচ্ছে বেসিক ফান্ডামেন্টালস। এইভাবে আপনি সব সাইড রেসপন্সিভ করতে পারবেন। ওই ফ্লোতে কমপ্লিসিটি একটু কম, দেখা যায় যে সহজেই করা যায়, ম্যানেজ করা যায় সবকিছুই। কারণ আপনি যখন মোবাইলে যান তখন কোনো কিছু তো আপনাকে লিমিট করে নাই, তাই না? সবই আপনার জন্য ওপেন, আপনি চাইলে সবকিছুই এডিট করতে পারেন। তো যেমন ওয়ার্ডপ্রেসেই আপনি ধরেন যা যা রেসপন্সিভ করা পসিবল ওগুলোর পাশে সাইন দেওয়া থাকে, শুধুমাত্র ওগুলাই রেসপন্সিভ করা যায়। এর বাইরে কোনো স্টাইলে হাত দেওয়া যায় না। এইখানে কেউ কেউ একটা জিনিস ভুল করেন, যেমন আমার এই ফন্টের এই যেটা টাইটেলটা লাগবে উপরে, এটা লাগবে নিচে। আমরা কি করি এইভাবে, মোবাইলে আইসা এইভাবে টেনে এটাকে হয়তো উপরে নিয়ে গেলাম। আচ্ছা, এখন এইখানে এরকম আছে, বাট ডেস্কটপে কেমন আছে? এটা নিচে, এটা উপরে নাকি? দেখ, ডেস্কটপের ডিজাইন নষ্ট হয়ে গেছে না? জি ভাই। হ্যাঁ, তো ড্র্যাগ এন্ড ড্রপ কখনোই রেসপন্সিভ না, এটা মাথায় রাখতে হবে। ড্র্যাগ এন্ড ড্রপ করে কোনো কিছুকে রেসপন্সিভ করা যায় নাকি? সিমিলারলি ইমেজ, অনেক ইমেজে আমরা দেখি যে এইভাবে ধরলেই কিন্তু ইমেজ ছোট করা যায় ফোর্সফুলি। এই যে আপনি যে এখানে যান, গেছে ছোট। গেছে। সো এইটা বুঝতে হবে, ড্র্যাগ এন্ড ড্রপ করে কখনোই রেসপন্সিভ করা যায় না, আপনাকে এইখান থেকে স্টাইল থেকে করতে হবে, যা করতে হবে। আচ্ছা, এখন কখনো যদি এরকম কমপ্লেক্স কোনো সেকশন মাথায় এখানে চলে আসে যেটা কোনোভাবেই রেসপন্সিভ করা যাচ্ছে না স্টাইল দিয়ে, আপনাকে কিছু একটা করতে হবে, যেটা করলে ডেস্কটপটার প্রবলেম করে, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে সলিউশনটা করতে হবে? সিম্পলি এই যে এখানে যা দেখলাম এটা দিয়ে আমরা আইডিয়া করি। যেমন এই সেকশনটা ধরেন, হ্যাঁ, তো এই সেকশনটার কথা যদি চিন্তা করি, এই সেকশনটা যদি আমরা কি করি, ডুপ্লিকেট করি। আর ধরেন এই সেকশনটাই ক্লায়েন্ট চাইছে যে এই টাইটেলটা উপরে থাকবে, মোবাইল ডিভাইসে এই ছোট টাইটেলটা নিচে থাকবে। দ্যাটস ইট। এখন তো এরকম চাবে না, বাট এর থেকে কমপ্লেক্স কিছু চাবে হয়তো, এটা দিয়ে আমি আপনাদের বুঝাচ্ছি। এখন আমি যদি মোবাইল ভার্সনে যাইও, আমি চাইলে কিন্তু টেনে উপরে নিচে করতে পারবো না, একটু আগে দেখছি এটার ফলাফল। এই ক্ষেত্রে কি করতে পারি? এই ক্ষেত্রে জাস্ট সিম্পলি আমরা কি করব, ডেস্কটপ ভার্সনে গিয়ে, একটা ভার্সন হচ্ছে ডেস্কটপের জন্য তো আছেই, পুরো সেকশনটা ধরে কন্ট্রোল ডি প্রেস করে একটা ডুপ্লিকেট সেকশন বানাবো। বানাইছি। একটা ডেস্কটপে ডিসপ্লে হবে, একটা মোবাইলে ডিসপ্লে হবে। এক্স্যাক্টলি। সেটা কিভাবে? ডেস্কটপ থেকে যে সেকশনটা বর্তমানে বানাইলাম, এটা নিচেরটা, এটা ধরবো ডেস্কটপ থেকে, এটা কি করে দিব, নাম নাম। করে নাম দিব। করে রান দিব। করব। আর মাথায় রাখবো কি থেকে রান করতেছি, কি ছিল আগে, ফ্লেক্স। ফ্লেক্স। ফ্লেক্সটা মাথায় রাখেন। রান করলাম, এগুলো সব কিছুতেই তাহলে রান হয়ে গেছে, কারণ ডেস্কটপকে সে ফলো করতেছে, তাই না? এখানে একটা প্রবলেম হয়েছে, দেখেন তো কি প্রবলেম। উপরের সেকশন কই?
নাই হয়ে গেছে, কারণ কারণ দুইটা কি? সেকশনে সেম ডুপ্লিকেট ছিল, করাতে ডুপ্লিকেট সেম করা হয়ে গেছে, হয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, ডুপ্লিকেট করার কারণে ক্লাস নতুন নেম ক্লাস সেম দিতে চলে আসছে হবে। না। হুম হুম। হ্যাঁ, নতুন ক্লাস দিতে হবে। এই ক্ষেত্রে আমি যদি ক্লাসটা ফেলে দেই, একটা প্রবলেম আছে, এটা ডিজাইন স্টাইল চলে যাবে। চলে যাবে। এই ক্ষেত্রে আমার যদি মনে হয় যে না, আমি বাইরে ঠিক করবো, আমার যদি মনে হয় যে কন্ট্রোল ডিজাইনটাও রাখতে হবে, আবার কোনো কিছু করলে যাতে নষ্ট না হয়, এই ক্ষেত্রে কি করতে হবে জানেন? আইদার আপনি এক্সট্রা ডেটা একটা রিমুভ করে ক্লাস নতুন দিতে ডিজাইন হবে। করতে পারেন, অথবা এটার পাশে নতুন একটা ক্লাস আপনি নিতে পারেন। আপনি দিলেন ধরেন মোবাইল, তাহলে কি হলো? এটা কি একটা ক্লাস রইলো? না, এখন দুইটা ক্লাস অ্যাড দুটো হয়েছে। দুইটা ক্লাস। ক্লাস, বাট উপরের সেকশনটাতে সিঙ্গেল ক্লাস। একটাই ক্লাস, তাই না? আচ্ছা, আমাদের হচ্ছে এটা, এটা করে এটা নিচে, এইটাতে আমরা দিচ্ছি, এটা ফেলে দিই, নিচেরটাতে দিব। আচ্ছা, তো নিচেরটাতে দুইটা ক্লাস, তো নিচেরটাতে যদি এখন কিছু করি, উপরেরটাকে কোনো ইফেক্ট করবে না সে। দুইটা ক্লাস দেওয়ার সুবিধা এটা, যখন যেটাতে দুইটা ক্লাস দিবেন ওটাতে যাই করবেন এটা অন্য সেকশনকে ইফেক্ট করবে না। আচ্ছা, এখন আমরা কি করব? ফ্লেক্স ছিল, নান করে দিলাম। ফাইন, এখন তাহলে সবগুলা ডিভাইসে নাম থাকবে, স্বাভাবিক। ওই দ্বিতীয় সেকশনটা তো আর নাই, তাই না? এখন এইখানে এই যে দ্বিতীয় সেকশনটা তো হাইড করা, যে দেখাই যাচ্ছে যে আই ক্রস করা, এটা ধরা থাকা অবস্থায় এটাকে যদি আমি ফ্লেক্সে ব্যাক করে নিয়ে আসি, এটা চলে আসছে না? জি। হ্যাঁ, চলে আসছে। আচ্ছা, এটা ধরেন আমাদের উপরে থাকবে যেভাবে থাকার কথা ছিল, এরকম। এইটা কি আমাদের ফোনে লাগবে? না, না, এটা এটা হাইড এখন করতে হবে। এই হাইড সেকশন করতে ধরে হবে। আমি যে ওয়েতে করছি এই তো করবেন, না হলে কিন্তু কনফিউজ হয়ে যাবেন, মনে হচ্ছে অনেক ইজি, বাট করতে গিয়ে দেখবেন অনেক প্যাচ লাগবে। So, আমি যেভাবে দেখাইলাম ডেস্কটপ থেকে যেভাবে আসছি, সেম ওয়েটা ফলো করার চেষ্টা করবেন। এইভাবে যদি আপনি এই কাজটা বুঝে যান, এখন আমি যেটা দেখাইলাম, তাহলে রেসপন্সিভের জন্য শিওর থাকেন আপনার কোনো অর্ডার কখনো ক্যান্সেল হবে না। ঠিক আছে? জি ভাই। কারণ রেসপন্সিভের জন্য এটা বেস্ট ট্রিক। যাই হবে দেখেন, যাই হবে, আমি অন্য ডিভাইসে কি করব, আমার মন মতো আমি বানাই দিব, তাহলে আগেরটা হাইড করে দিয়ে, তাই না? তাহলে তো আর ঝামেলা রইলো না, রইলো? না। তো এইটা আপনাকে জাস্ট একটু কি করতে হবে, এই বিষয়ে আপনাকে একটু মাস্টার করতে হবে। তাহলে কি করতে পারবেন, এই বিষয়গুলা আপনি কনসেপ্ট গুলা মাথায় নিতে পারবেন, একটু বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে কাজ করে। আমি এটা এডিট করে একটু বড় করে দিলাম, এটা একটু বড় করি। ঠিক আছে, এই রেসপন্সিভের সব বিষয় ক্লিয়ার আপনাদের? এটাতে জি ভাই। এইরকম, এটাতে দিচ্ছে। আচ্ছা, তো আপনাদের টাস্ক থাকবে হচ্ছে, একটা তো অলরেডি এই পেজটা করছেন, অ্যাবাউট আস নামে একটা পেজ করবেন, যে কোনো ওয়েবসাইট থেকে একটা অ্যাবাউট আস কপি করবেন আপনি, মানে ওইরকম বানাবেন ডিজাইন। দুইটা পেজেই হেডার থাকবে, সেম হেডার, দুইটা পেজেই সেম ফুটার থাকবে, যে হিডিকের যে হেডার ফুটারটা, ঠিক আছে? আর দুইটা পেজকেই কি করব? রেসপন্সিভ করবো, পারবো না? পারবো। জি ভাই। গ্রেট, তাহলে বেস্ট অফ লাক। আশা করি এই জিনিসগুলো খুব সুন্দর করে শিখে আসবেন আপনারা। আর আপনাদের উইসের ক্লাস হয়েছে একটা? হ্যাঁ, ক্লাস লাস্ট হয়েছে। সানডেতে আমরা একটা ক্লাস করছি। ওকে, এখন থেকে হবে আশা করি কন্টিনিউয়াসলি। তো ব্যাড লাক যে ওই ক্লাসগুলো মিস গেছে, ভাইয়া একটা শুধুমাত্র কোশ্চেন ওই ছিল। ওই বারগুলোতেই গেছে। জি বলেন। ওই যে আমাদের ল্যান্ডিং পেজে ওখানে মার্কস কত ছিল? ওই যে সবকিছুতেই প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য। অ্যাসাইনমেন্টেই 100। 10। 100। ওটা 10 হয়ে যাবে, সমস্যা নেই, মার্কস 100, যখন ওকে। দিবে 10-এর ঠিক উপরে আছে। দিবে। ওখানে 100 দেওয়া, এই কারণে জিজ্ঞেস করি। 100 হলে 100-এর উপরে মার্কস হবে, পার্সেন্টেজ হিসাবে তো। এন্ড অফ দ্য 10 এই দিক বা 100 জি এই জি, দিকে একই বুঝতে কথা। পারছি। ঠিক আছে ভাই। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো শেষ করি এখানে। আল্লাহ হাফেজ।